তুমি জব্দ হও কিভাবে? আল্লাহ, আর আমি এতদিন ভেবেছি জব্দ হওয়াটা আমার একচেটিয়া দায়িত্ব। রিদওয়ান, ভালো হবে না বলছি, ছাড়ুন আমায়, কোথাও যাবো না আমি আপনার সাথে। এ মামা রিক্সা থামান তো, আপনি নামবো আমি। মামা, বাজারের আগে রিক্সা থামাবেন না। রিক্সাওয়ালা মামা দাঁত বের করে হাসে। মামা, মামি কিন্তু একদমই রাখতে পারে না। আমার বউ হইলে ধাক্কা দিয়ে রিক্সা দেখে ফালাই দিত। রিদওয়ান চোখ গোল করে পালাক্রমে রিক্সাওয়ালা আর শায়লাকে দেখে। শায়লার ঠোঁটের কোণে ক্রূর হাসি। রিদওয়ান ভীত গলায় বলল, মামা, আপনি তো দেখে আমার সর্বনাশ করতে চাইছেন। এরকম বিপ্লবী বুদ্ধি দিতেছেন আমার বউকে। আপনি তো মানুষ ভালো না। বউ যদি আমাকে রিক্সা থেকে সত্যি সত্যি ফালায় দেয় আর আমার যদি কিছু হয় তাহলে কিন্তু আপনি দায়ী থাকবেন। রিক্সাওয়ালা হেহ করে হাসল। রিক্সা থামিয়ে বলল, নামেন। রিদওয়ান শায়লাকে আঁকড়ে ধরে বলল, নামেন মানে? আমাকে কেন নামাইতেছেন? না না, আমি নামবো না। আরে মামা, বাজার চাইলা আসছি, তাই নামতে কইলাম। রিদওয়ান সামনে তাকিয়ে দেখলো সত্যি তাই। সে বোকার মতো মুখ করে হাসল। বুঝে না মামা, ভাবলাম আপনি মামির পক্ষ নিলেন। শায়লা ঝাঁজের সাথে বলল, ছাড়েন আমায়, নামতে দিন। দাঁড়াও, একা নামার দরকার নেই। পরে পড়ে যাবা আর আমার দোষ হবে। এমনিতেই সেবা করতে করতে জান যায় আমার। রিদওয়ান রিক্সা থেকে নেমে শায়লার হাত ধরে নামালো। রিক্সা ভাড়া দিয়ে এগিয়ে গেল। রিক্সাওয়ালা শায়লাকে ডাকলো। মামি, মামা যতই ঝগড়া করুক খুব ভালোবাসে আপনাকে, তাই না? শায়লা মুখে কিছু না বলে হাসলো। মনে মনে বলল, প্রচুর ভালোবাসে, এত ভালোবাসলে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতো না, এখন আবার আধিক্যতা দেখাচ্ছে। ভেবেছে আমি গলে যাব এত সহজে, মোটেও গলবো না। আমাকে কষ্ট দিয়েছে তো আমিও কষ্ট দিয়ে শোধ তুলবো, না হলে আমার নামও শায়লা না। পরের দিন খুব ভোরে হাসপাতাল থেকে কল আসাতে যেতে হয়েছিল রিদওয়ানকে। শায়লা তখন ঘুমে কাদা হয়ে আছে। রিদওয়ান ওকে ডাকলো না। ছোট্ট একটা চিরকুট লিখে ড্রেসিং টেবিলের আয়নায় লটকে দিয়ে গেট লক করে বেরিয়ে গেল। শায়লার ঘুম ভাঙলো 11টা নাগাদ। রিদওয়ানকে না দেখে প্রথমে একটু ভয় পেলেও পরে বুঝলো হাসপাতালে গেছে। হাত মুখ ধুয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই কাগজটা চোখে পড়ল। তাতে লেখা আছে, আমি হাসপাতাল যাচ্ছি। সকালে অবশ্যই নাস্তা করে ওষুধ নেবে। আর হ্যাঁ, অলস বসে না থেকে আবার ভিডিও বানানো শুরু করো, সময় ভালো কাটবে। তোমার ল্যাপটপ সহ প্রয়োজনীয় জিনিস পাশের ঘরে ব্রাউন কালারের লাগেজে আছে। চিরকুট পরে শায়লা মুখ বাঁকালো। ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকলো কিছু সময়। কাল বাজার থেকে আসার সময় কিছু খাবার কিনে এনেছিল। রাতে বাইরে থেকে খেয়ে এসেছিল বলে খাবারগুলো ফ্রিজে রেখে দিয়েছিল। শায়লা একটা তেহেরির প্যাকেট বের করে রান্নাঘরে এলো। চুলায় গরম করে প্লেটে ঢেলে নিয়ে বেডরুমে ফিরে এলো। কয়েক লোকমা খেয়ে কি মনে করে পাশের ঘরে গেল। লাগেজ খুলে দেখলো তার ভিডিও করার যাবতীয় জিনিস আছে ওর মধ্যে। শালার ভুরু কুচকে গেল। এসব পেল কোথায় রিদওয়ান? ও কি ভার্সিটিতে গেছিল? কি মনে রুমে ফিরে মহুয়াকে ফোন দিল। ওপাশ থেকে মহুয়ার উচ্ছ্বসিত কণ্ঠ শোনা গেল, বড়পা কেমন আছিস? বরকে পেয়ে বোনকে ভুলেই গেছিস। শায়লা তেতে উঠল। হয়েছে তোর কথা শেষ? মহুয়া থতমতো খেলো। আবার কি করলাম বড়পা? কিছুই করিসনি, একটা কথা জানতে ফোন দিলাম। মহুয়ার অভিমানী গলা শোনা গেল, তুই কেমন স্বার্থপর হয়ে গেছিস বড়পা। কোথায় ভাবলাম ছোট বোনের খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিয়েছিস। আচ্ছা বল, কেন ফোন দিলি? কি জানতে চাস? শায়লা খানিকটা লজ্জা পেল। আসলে তো মহুয়ার সাথে বেশ অনেকদিন হলো কথা হয় না তার। সে আমতা আমতা করে দোষ কাটানোর চেষ্টা করলো। জানিস তো বেশিক্ষণ মোবাইল ধরে রাখতে পারি না, হাত ব্যথা করে। আচ্ছা বল, তুই কেমন আছিস? মহুয়ার অভিমান কমে না। থাক থাক, আর অভিনয় করতে হবে না। তুই তাড়াতাড়ি বল কেন ফোন দিলি। শায়লা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ল্যাপটপ সহ এইসব জিনিস কি তুই এনে দিয়েছিস? কে আনবে? ভাইয়া তো গার্লস হোস্টেলে যেতেই পারবে না। আমাকে সেদিন ফোন করে বললো তোর জিনিসগুলো এনে দিতে। আমি এনে দিলাম। কেন, কি হয়েছে? কিছু না, এমনিতেই জানতে চাইলাম। শোনো বড়পা, এখন তো বসেই আছো। অনেকদিন তোমার চ্যানেলে ভিডিও যাচ্ছে না। তুমি বরং ছোট ছোট ভিডিও বানিয়ে হলেও পোস্ট করো, না হলে তো মনিটাইজেশন হারিয়ে ফেলবি। আচ্ছা শোন, আমার ক্লাস আছে, আমি ক্লাসে যাচ্ছি, পরে কথা বলবো তোর সাথে, ওকে? শায়লাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রাখে মহুয়া। খাবার শেষ করে এক কাপ চা বানিয়ে ল্যাপটপ খুলে বসলো। চায়ে চুমুক দিতে দিতে নিজের কাজে ডুবে গেল পুরো দস্তুর। বিকেলে কলিং বেলের আওয়াজে হুঁশ এলো শায়লার। ও ঘড়ির দিকে তাকিয়ে আটকে উঠল। 6টা বেজে গেছে। তার মানে রিদওয়ান ফিরে এসেছে। কলিং বেলটা আবার বাজতেই দাঁতে জিভ কেটে দরজা খুলতে ছুটল। রিদওয়ান ওকে দেখে বিরক্ত হলো। 15 মিনিট ধরে বেল দিচ্ছি, করছিলে কি তুমি? রিদওয়ান রুমে ঢেকে দেখলো পুরো বিছানা জুড়ে ল্যাপটপ বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে।
শায়লা কিছু না বলে নিঃশব্দে পেছনে দাঁড়ালো। রেদন ওর দিকে ফিরে বলল। কাজ করছিলে, এই জন্য ফোন ধরোনি? শায়লা মাথা দুলিয়ে সায় দিতেই রেদন বলল। তাও ভালো, তোমার শুভ বুদ্ধির উদয় হয়েছে দেখে ভালো লাগছে। সারাদিন নিশ্চয়ই খাওয়া দাওয়া গোসল কিছুই করো নাই, মনে আছে তো? আজ আন্টির বাসায় দাওয়াত। শায়লা এবার লজ্জা পেল। এ ছেলে কি করে সব বুঝে যায় তাই ভেবে পায় না। শায়লা বলল। কিছু খাবেন এখন? না, সকালে বেরিয়েছি, এখন শাওয়ার নিয়ে শোবো একটু। তুমি কি একটু বিছানাটা পরিষ্কার করে দেবে? এখনই দিচ্ছি। শায়লা বিছানা পরিষ্কার করতে করতে রেদন ফিরে এলো। বিছানায় গায়ে এলিয়ে দিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলল। আমাকে 8:30টায় ডেকে দিও। ঢাকার আগে অবশ্যই তুমি তৈরি হয়ে নেবে, আমরা 8:30টায় বেরোবো। ঠিক আছে। রেদন পাশ ফিরে ঘুমিয়ে গেলে শায়লা কাপড় চোপড় বাছতে বসলো। কি পরবে ঠিক করতে পারছে না। অনেক বেছে অবশেষে কালো রঙা সালোয়ার কামিজ বের করে শাওয়ারে ঢুকলো। দীর্ঘ সময় নিয়ে যত্ন করে চুলগুলো শ্যাম্পু করলো। গোসল সেরে টের পেল হাত দুটো টনটন করছে। ক্লান্তিতে চোখ বুজে আসছে বুঝতে পেরে বিছানায় গায়ে লিয়ে দিল শায়লা। 8টার অ্যালার্ম সেট করে গভীর ঘুমে তলিয়ে গেল। শুনছেন, উঠতে হবে, দাওয়াতে যাবেন না? কয়েকবার করে ডেকেও রেদনের সাড়া পাওয়া গেল না। শায়লা বিরক্ত হয়ে মগে করে পানি এনে ওর মুখে ঢেলে দিল। রেদন ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। কি হয়েছে? শায়লা হাত বুকের উপর আড়াআড়িভাবে রেখে অদূরে দাঁড়িয়েছে। রেদন মুখের পানি মুছে দাঁতে দাঁত চেপে শায়লার দিকে তাকালো। কি সমস্যা? গায়ে পানি ঢাললে কেন? শায়লা নির্বিকার চিত্তে বলল। অনেকক্ষণ ধরে ডেকে ডেকে হয়রান হয়ে গিয়েছিলাম। আশ্চর্য, তাই বলে ঘুমন্ত মানুষটার গায়ে পানি দেবে? 8:30 বেজে গেছে, পলি আন্টি অলরেডি একবার ডেকে গেছেন। যেতে চাইলে তাড়াতাড়ি রেডি হয়ে নিন তো। রেদনের মন চাইল এক বালতি পানি এনে শায়লার গায়ে ঢেলে দিতে, কিন্তু আন্টি ডেকে গেছে শুনে নিজের রাগ নিয়ন্ত্রণ করলো। উঠে ঝটপট তৈরি হয়ে নিল। দরজা খুলে ওদের দেখে খুশি হয়ে গেলেন মানুষটা। আরে তোমরা চলে আসছো, এত দেরি করলা কেন? রেদন অপরাধী গলায় বলল। হাসপাতাল থেকে ফিরে আমি ঘুমিয়ে গেছিলাম আন্টি, তাই একটু দেরি হলো। পলি আন্টি শায়লার গাল ধরে আদর করে দিলেন। মিষ্টি মেয়ে কেমন আছো? তোমাকে তো খুবই সুন্দর লাগছে আজকে। শায়লা লাজুক হাসল। রেদন ভুরু কুচকে শায়লাকে দেখল। কালো রঙা সালোয়ার কামিজ ওর পরনে। ফর্সা শায়লাকে তাতে আরো উজ্জ্বল দেখাচ্ছে। বেশিক্ষণ তাকিয়ে থাকলে শরীরে চেনা অনুভূতির জন্ম নিতে পারে, এই ভয়ে রেদন ফোঁস করে শ্বাস ফেলে নজর ফিরিয়ে নেয়। আঙ্কেল নেই? আছে, তোমরা বসো, আমি ডেকে আনছি। শায়লা রেদন বসল। কিছুক্ষণ পরেই পলি ফিরে এলো। তার পেছন পেছন জামাল ভুঁইয়া আর তাদের কন্যা রত্না। রত্না মেয়েটা দেখতে সুশ্রী, শ্যামা গায়ের রঙে মায়াকাড়া চেহারা, চেহারায় বাচ্চা ভাব স্পষ্ট। ওদের দেখে রেদন উঠে দাঁড়ালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। রিদওয়ান কেমন আছো? ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? শরীর খারাপ শুনলাম। ভালো আছে, মাঝে মাঝে গ্যাসটা জ্বালাতন করে এই যা। তোমার বউ তো ভারী মিষ্টি দেখতে। নাম মা তোমার? শায়লা। বাহ, খুব সুন্দর নাম। শায়লা, ও আমাদের মেয়ে রত্না, এবছর কলেজে ভর্তি হলো। রত্না, ভাবিকে সালাম দাও। রত্না সালাম দিয়ে শায়লার পাশে বসলো। ফিসফিস করে বলল। ভাবি, আপনার ইউটিউব ভিডিও ফলো করি আমি, খুব সুন্দর করে পড়ান আপনি। শায়লার চোখ দুটো বড় বড় হয়ে গেল। এই মেয়ে ওকে চিনে ফেললো। শরম পেল, আবার ভালোও লাগলো। রত্না জানতে চাইল, কিন্তু অনেকদিন কোনো ভিডিও নেই কেন ভাবি? শায়লা কি বলবে ভেবে পেল না। জামাল ভুঁইয়া বলল। রত্নামা, ভাবিকে ভেতর ঘরে নিয়ে যাও, গল্প করো ভাবির সাথে। রত্না খুশি হয়ে গেল। শায়লার হাত ধরে টেনে নিল নিজের রুমে। কিছুক্ষণের মধ্যে বকবক করে শায়লার মাথা ধরিয়ে ফেলল। রাতে ঘরে ফিরে শায়লা চুপচাপ শুয়ে পড়ল বাতি নিভিয়ে। রেদনের সাথে একটা কথাও বলল না। রেদনও ওকে বিরক্ত করল না। আধা ঘন্টা পরে বাতি চালিয়ে শায়লাকে ডাকলো। শায়লা ওঠো, নুডলস বানিয়েছি তোমার জন্য, খেয়ে নাও। শায়লা উঠে বসল। ওর চোখ দুটো টকটকে লাল। রাগত্ব স্বরে বলল। এত আদিক্ষেতা কেন করছেন? কি বোঝাতে চাইছেন আপনি? শায়লার অকারণ রাগের হেতু বুঝল না রেদন। গরমে ঘেমে নুডলস বানিয়ে আনলো, তাতেও সমস্যা মেয়েটার। বিরক্ত হয়ে জানতে চাইল। আবার কি করলাম শায়লা? এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সরাসরি বলো, বুঝতে সুবিধা হবে। আর এখানে আদিক্ষেতার কি দেখলে? ওখানে দেখলাম কিছু খাওনি, তাই নুডলস বানিয়ে আনলাম। শায়লার রাগ তবুও কমল না। সে কঠিন গলায় বলল। এত খেয়াল রাখতে হবে না আমার, আপনার করুণা চাই না আমি।
রেদন এবার রেগে গেল। কি হয়েছে বলবে? কেন রাগ দেখাচ্ছ? চাকরি ছাড়ার আগে আপনি এই বাড়িতেই থাকতেন না? হ্যাঁ থাকতাম, তো কি হয়েছে? আপনি রত্নাকে পড়াতেন? ওর এসএসসি পরীক্ষার আগে কিছুদিন দেখিয়েছিলাম, তাতে কি হয়েছে? রেদন বুঝে পেল না কাউকে টিউশন দিলে রাগার কি আছে। সে বোকার মতো শায়লার মুখপানে তাকিয়ে আছে। রাগে শায়লার নাকের পাটা ফুলে উঠছে ক্ষণে ক্ষণে। কচি মেয়ে পেয়েই তো মাথা নষ্ট হয়ে গিয়েছিল। আমার কথা আর মনে হচ্ছিল না, তাই না? তাই তো বলি 2 বছরে একদিনও কেন আমাকে মনে পড়েনি আপনার? শায়লার কথা শুনতে শুনতে রেদনের রাগের বদলে হাসি পেয়ে গেল। এই মেয়ের মাথা নষ্ট হয়ে গেছে নির্ঘাত। ছোট্ট একটা মেয়েকে হিংসা করছে। রেদন হাহাক করে হাসে। শায়লা থমকায় চমকায়, ভ্রুকুটি করে রেদনের দিকে চেয়ে থাকে। রেদন হাসি নিবারণ করে বলল, হিংসা হচ্ছে কেউ আমাকে পছন্দ করছে দেখে? আচ্ছা, কেউ আমাকে ভালোবাসলেই বা তোমার কি? তোমার তো আমাকে পছন্দ না। হাজারো দোষ আমার। জোর করে বউ করে রেখেছি তোমায়, জোর করে আদর করেছি, তাহলে অন্য কেউ আমাকে? শায়লা আচমকা হাত দিয়ে রেদনের মুখ চেপে ধরল। খুব সাহস হয়ে গেছে আপনার, তাই না? একটা কথা পরিষ্কার শুনে রাখুন, আমি না তো অন্য কেউ না। অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে দেখেছেন তো একদম মরেছেন, বলে দিলাম। রেদন দুটো গোল চোখ নিয়ে তাকিয়ে আছে, মুখটা শায়লার হাতের মধ্যে। কথা বলার কোনো উপায় নেই। শায়লার রাগান্বিত চোখে পড়তেই দুজনের দৃষ্টি স্থির হলো। রেদনের কৌতূহলী দৃষ্টির সামনে মিয়ে গেল শায়লা। হাত সরিয়ে নিয়ে সরে বসে নুডলসের বাটি টেনে নিয়ে খেতে শুরু করলো। রেদন মুস্কি হাসলো। মেয়েটাকে আরেকটু রাগিয়ে দেবে নাকি? আঙ্কেল বলছিল রত্নাকে পড়াতে। রত্না নাকি আমার? শায়লা নুডলসের বাটি আছাড় মারতে উদ্যত হতেই রেদন আটকে উঠল। খবরদার বটি ভাঙবে না। অনেক কষ্টে ঘেমে ঘুমে রান্না করেছি, না খেলে আমাকে দাও। রেদন হাত বাড়াতেই শায়লা বাটি পিছিয়ে নিল। তা দেখে রেদন গুনগুন করতে করতে উঠে দাঁড়ালো। কি কপাল আমার! বউয়ের রান্না খাবো কি? বউকে রেঁধেই খাওয়াতে হচ্ছে, সাথে রাগও হজম করতে হচ্ছে। কেউ ভালোবাসতে পারবে না আমার বউয়ের সাথে, প্রেম ভালোবাসার আলাপও করা যাবে না। এ কোন জ্বালায় পড়লাম আমি! দাদা যান, দেখো তোমার আদরের নাতির কি অবস্থা। বিবাহিত হয়েও ব্যাচেলরের দিন কাটাচ্ছি আমি। হুফ। রেদনের পেছনে শায়লা নুডলস খাচ্ছে আর মিটে মিটে হাসছে। টাঙ্গাইলে আসার মাস পার হচ্ছে। দুজনের সম্পর্ক সহজে উঠছে আস্তে আস্তে। রেদনকে এখন বেশ ব্যস্ত থাকতে হয়। হাসপাতালের ডিউটি বাদে বাকি সময় পড়ালেখায় ব্যস্ত থাকে। এখন দেশেই কোনো একটা ডিগ্রি নেবে ঠিক করেছে। অন্যদিকে শায়লাও ধীরে ধীরে সেরে উঠছে। ওর হাতের ক্ষত মোটামুটি সেরে গেছে। কাটা জায়গাটা এখন সাদা হয়ে থাকে। খুব বেশি কাজ করলে হাতে চিনচিনে ব্যথা ছাড়া আর কোনো সমস্যা নেই আপাতত। ওর শরীরের ক্ষত সারলেও মনের ক্ষত কত দূর সেরেছে সেটা বোঝা যায় না। কিছুটা পরিবর্তন এসেছে শায়লার আচরণে। সে ইদানিং মন দিয়ে সংসার সাজায়। সারাদিন অনলাইনে বসে এটা সেটা দেখে আর অর্ডার করে। সেদিন ডাইনিং টেবিল আর একটা ডিভান অর্ডার দিয়েছিল। সন্ধ্যায় রেদন ফিরে দেখলো শায়লা ব্যস্ত হয়ে মিস্ত্রিদের ডিরেকশন দিচ্ছে। জিনিস গুছিয়ে দিয়ে মিস্ত্রি বিদায় হতেই রেদন অবাক হয়ে জানতে চাইল, এসব কি শায়লা? শায়লা তুমুল খুশি হয়ে জবাব দিল, ডাইনিং টেবিল আর ডিভান কেমন হয়েছে দেখুন তো। অনলাইনে অর্ডার দিলাম, ভাবলাম কেমন না কেমন হবে, এখন দেখছি ভালোই। রেদন কিঞ্চিত উষ্মা প্রকাশ করল। আমাকে জানালে না কেন? টাকা তুলে আনিনি তো? টাকা দেওয়া হয়ে গেছে, আপনার চিন্তা করতে হবে না। কে দিয়েছে টাকা? রেদন বিস্ময় নিয়ে জানতে চাইল। শায়লা ততোধিক বিরক্তি নিয়ে জবাব দিল, কেন আমি দিয়েছি? আমাকে কি বেকার নিষ্কর্মা মনে হয়? এখন আমার কাছে পুরো বাড়ি সাজানোর মতো টাকা আছে, এটা জানেন? শায়লার কথা শুনে রেদন মজা পেল। রিয়েলি? আমাকে কিছু ধার দেবে? পকেট ঘরের মাঠ হয়ে আছে যে। শায়লা ভুরু কুচকে রেদনের দিকে তাকালো। বুঝতে চাইছে রেদন ওর সাথে ফোন করছে কিনা। রেদন হাসি হাসি মুখ করে ওকে দেখছে। শায়লা মুখ গম্ভীর করে বলল, লাগলে অবশ্যই দেব। কত টাকা লাগবে বলুন? তুমি কত দিতে পারবে? আপনার কত চাই? রেদনের চাহনি বদলে গেল। ডিভানে মাথা এলিয়ে দিয়ে মৃদুস্বরে বলল, যা চাই তাই দেবে। শায়লা মাথা দুলিয়ে সায় দিল। রেদন ওকে হাতের ইশারায় ডাকলো। এদিকে এসো। নিজে সরে বসার জায়গা ফাঁকা করে বলল, এখানে বসো। শায়লা ইতস্তত করে। দ্বিধায় তার পা জড়িয়ে আসতে চায়। চোখ দুটো অস্থির হয়ে এদিক সেদিক চায়। জড়সড় হয়ে রেদনের পাশে বসতে রেদন ওর হাত ধরে বুকের উপর নিয়ে রাখলো। বুক পকেট রিক্ত শীর্ণ হয়ে আছে শায়লা। কিছু ভালোবাসা খরচ করে ভরে দেবে বুকটা। অনেকদিন ধরে একা একা থেকে আর পারছি না বউ। এবার কি রাগটা কমানো যায় না?
হুট করে রেদানের মুখে এমন আবেগী কথা শুনে শায়লার বুক কাঁপে, হাত পা অসাড় হয়ে যায়। বারবার ঢোক গিলছে সে, কি বলবে বুঝে উঠতে পারছে না। রেদানের আকুতি ওর ভেতরটা নাড়িয়ে দিচ্ছে, কিন্তু নিজের খোলস ভেঙে এগিয়ে যাওয়ার সাহসও পাচ্ছে না। জড়তা কমলেও কেন জানে আজ অব্দি সহজ হতে পারছে না। তবুও নিজের খোলস ভেঙে রেদানের কপালে হাত রাখে। আজ কি হসপিটালে অনেক চাপ ছিল? শরীর খারাপ করলো নাকি আপনার? শায়লা কথা ঘুরিয়ে নিল বলে রেদানের মনে অভিমান জমে। মেয়েটা এখনো রাগ করে আছে, আর কত। মনটা খারাপ হলো ভীষণ। সে নিজের কপালে থাকা শায়লার হাতের উপর হাত রেখে ক্লান্ত গলায় বলল, শরীর ঠিক আছে, কিন্তু ক্লান্ত হয়ে গেছি। আজ অনেক চাপ ছিল। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার বাড়ছি ততক্ষণে। রেদন কথা না বাড়িয়ে উঠে গেল। শায়লা এই সুযোগ খাবার বেড়ে নিল। অপেক্ষা করছিল রেদনের, কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও যখন এলো না, শায়লা ওকে ডাকতে এসে দেখলো রেদন শুয়ে আছে। কি মনে করে ডাকতে চেয়েও ডাকে না রেদনকে। মন খারাপ হলো ওর। আজ প্রথমবারের মতো নিজের হাতে খাবার রেঁধেছিল ও রেদনকে সারপ্রাইজ দেবে বলে, অথচ রেদন সারপ্রাইজ দেখলই না। শায়লা খাবার ঢাকা দিয়ে পাশের রুমে এসে বসলো। কাল একটা ভিডিও করেছিল, ওটা এডিটিং করে আপলোড দিল। আগের ভিডিওর মেসেজ সেকশন চেক করলো। কাজ শেষ করে সব গুছিয়ে ঘড়ি দেখলো 2 ঘন্টা পার হয়েছে। এখনো কি রেদন ঘুমাচ্ছে? ভুরু কুচকে শোবার ঘরে উকি দিল। ও, আলো জ্বালিয়ে দেখলো রেদন গুটিসুটি মেরে শুয়ে আছে। এই ব্যবসা গরমে এভাবে গুটিয়ে শুয়ে থাকার মানে কি? শায়লা ভাবলো রেদনকে ডাকবে। রাত হয়ে গেছে, কিছু খেতে হবে তো। শায়লা কয়েকবার ডাকার পর রেদন বলল, খাবো না, ভীষণ ঠান্ডা লাগছে আমার। কাঁথা দাও তো গায়ে, আর ফ্যানটা বন্ধ করো তাড়াতাড়ি। শায়লা বিস্মিত হলো। তাড়াহুড়ো করে এগিয়ে এসে রেদনের কপালে হাত রাখলো। ভীষণ জ্বরে গা পুড়ে যাচ্ছে তার। উত্তাপ সইতে না পেরে হাত সরিয়ে নিল দ্রুত। কাঁথা বের করে গায়ে দিয়ে জলপটি এনে কপালে দিল। রেদন শিউরে উঠল ঠান্ডা পানির উত্তাপে। কিছুক্ষণ জলপটি দেওয়ার পর কপালের উত্তাপ কমে এলে রেদনকে ডাকলো শায়লা। শুনছেন, কিছু খাবেন? ওষুধ খেতে হবে তো। খাবো, অন্য কিছু, সাথে জ্বরের ওষুধ। শায়লা খুশি হয়ে গেল। তাড়াহুড়ো করে অল্প খিচুড়ি বেড়ে আনলো প্লেটে। 2 চামচ মুখে দিল রেদন, তারপর বলল, ভালো লাগছে না, খাবো না আর। ওষুধটা দাও খাই, শরীর ভীষণ ব্যথা করছে। শায়লা কথা না বাড়িয়ে ওষুধ দিল। ওষুধ খেয়ে রেদন আবার কাঁথা মুড়ি দিয়ে শুয়ে গেল। শায়লা প্লেটের খিচুড়িটা জোর করে খেল। বাকি খাবার ফ্রিজে তুলে রাখলো। কেন যেন ভালো লাগছে না কিছু, ফাঁকা ফাঁকা লাগছে সব। অন্যদিন এই সময়টুকু টুকটাক গল্প হয় রেদনের সাথে। মাঝে মাঝে ঝগড়া, খুনসুটির সময় কিভাবে যায় টের পায় না। আজ রেদন অসুস্থ বলে সব যেন থমকে গেছে। শায়লা কাজ শেষ করে রুমে এলো। রেদনের পাশে বসলো। অস্ফুট বিড়বিড় করছে রেদন। শায়লা মুখের কাছে কান এগিয়ে দিয়ে তার শোনার চেষ্টা করলো। রেদন কাকে যেন বলছে। আর পারছি না শায়লা, এত কাছে থাকার পরও তোমাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। নিজেকে সামলে নিতে অনেক কষ্ট হয় শায়লা। কবে তুমি ঠিক হবে বলো তো? ম্যাডাম সময় দিতে বলেছে তোমাকে, তুমি যাতে নিজ থেকে কাছে আসো সেই পর্যন্ত ধৈর্য ধরতে বলেছে। কিন্তু এখন আমার সত্যি কষ্ট হয় শায়লা। তোমার সাথে বিয়ের 4 বছর চলছে, না আমরা কোনো বিবাহে বার্ষিকী পালন করলাম, না জন্মদিন, না তোমার। আমাদের কোনো বিশেষ দিন হয়নি, কোনো বিশেষ স্মৃতি জমায়নি। এভাবে কি চলে বলো তো? কবে ভালোবাসবে তুমি আমাকে? আর কত অপেক্ষা করব? শুনতে শুনতে শায়লার বুক ধরফর করছে। হাতের তালু ঘামে গাল লাল হয়ে অকারণে। রেদনের জরাগ্রস্ত মুখের দিকে তাকিয়ে থেকে মায়া লাগে শায়লার। আজ পর্যন্ত রেদনকে অসুস্থ দেখেনি কখনো। সবসময় শক্ত হয়ে ওকে আগলে রেখেছে। আজ একদমই অসহায় দেখাচ্ছে ওকে। শায়লা মায়া ভরা মন নিয়ে রেদনের কপালে হাত ঠেকায়। জ্বরের তাপ কমেনি বিন্দুমাত্র। মনে হচ্ছে ওষুধে কাজ হয়নি। মায়ের কথা মনে পড়ে তার। মা বলতো জ্বর মাথায় উঠতে দেওয়া যাবে না, বেশিক্ষণ জ্বর নিয়ে বসে থাকতে নেই। ওষুধে না কমলে জলপটি আর গায়ে স্পঞ্জ করতে হবে লাগাতার। কি মনে করে শায়লা বালতিতে করে পানি নিয়ে এলো দ্রুত। রেদনের গা থেকে গেঞ্জি খুলতে চেয়ে থমকে গেল কিছু সময়ের জন্য। পরক্ষণেই দ্বিধা ছেড়ে ফেলে অনেক কষ্টে রেদনকে উঠিয়ে বসিয়ে গেঞ্জি খুলে ফেলে আবার শুয়ে দিল। রেদন গঙিয়ে উঠল। কি করছো শায়লা? আমার শীত করছে তো। শুনছেন, জ্বর কমাতে হবে আপনার, এজন্য গা মুছে দিচ্ছি। একটু শীত লাগলেও সহ্য করে নেবেন। বলেই শায়লা জলে ভেজানো তোয়ালে রেদনের বুক মুছতে লাগলো। চেঁচিয়ে উঠল রেদন। শায়লা, মেরে ফেলবে আমাকে? আমার প্রতি এত রাগ, এত কষ্ট দিয়েছি তোমাকে? রেদন আবল তাবল বলছে। স্বপ্নের দিকটা মুছিয়ে ওকে কাত করে দিয়ে পিঠ মুছল। রেদন বকবক করেই যাচ্ছে। এভাবে কষ্ট না দিয়ে মেরে ফেলা আমাকে সহ্য হচ্ছে না আর। শায়লা, এই শায়লা, কথা বলছো না কেন? চুপ করুন।
না, চুপ করবো না। কি করবে তুমি? আবার মরতে যাবে? যাও। পারো তো শুধু আমাকে কষ্ট দিতে। না না, শুধু আমাকে না, গোটা পরিবারটাকেই কষ্ট দাও। তুমি তো খুব খারাপ একটা মেয়ে, মনে দয়া মায়ার লেশ মাত্র নাই। না হলে জামাইতে এত কষ্ট কেউ দেয়? রেদান চিত হয়ে শুয়ে বকবক করছে তো করছে। শায়লা ওর মাথায় পড়তে দিতে চাইছে, কিন্তু ও কিছুতেই নেবে না। শায়লা শাসালো। এরকম করলে ভালো হবে না বলে দিচ্ছি। রেদান ঠোঁট উল্টায়। কি আর এমন খারাপ হবে? তুমি যা করছো তার চাইতে খারাপ কি আর কিছু হয়? কষ্ট দিতে দিতে মেরে ফেলতেই বাকি আছে, ওইটুকু আজ পরিপূর্ণ করে আসো। শায়লার আর সহ্য হলো না রেদানের মুখ বন্ধ করতে, তাই নিজে উদ্যোগ নিয়ে ওর দিকে ঝুঁকে এসে আচমকা ঠোঁট আঁকড়ে ধরল শায়লা। একের পর এক রীতিমতো আগ্রাসী চুম্বনে রেদানের নাজেহাল অবস্থা। তার চোখ দুটো দেখে মনে হচ্ছে কোটর থেকে বেরিয়ে আসবে যে কোনো সময়। এতটা আশ্চর্য মনে হয় ওর জীবনে হয়নি। রেদান ছটফটিয়ে জড়িয়ে ধরতে যাবে, তখনই শায়লা আচমকা ওকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল। জ্বরে তপ্ত রেদান ঘোলাটে নয়নে অস্থির চাহনি দিয়ে তাকায়। কি হলো? চুপচাপ মাথা ঝুলিয়ে শুয়ে পড়ুন তো, জ্বরে গা পড়ছে আপনার, মাথায় পানি দেবো। শায়লা হাঁপাতে হাঁপাতে জবাব দিল। এখনো বুকটা ধরফর করছে তার, ঠোঁট দুটো টকটকে লাল। হাত পা কাঁপাকাঁপি করলো, নিজেকে সামলে নিতে বদ্ধপরিকর। রেদান ওর দিকে তাকিয়ে অবুজের মতো মাথা নাড়ে। আগে কাছে আসো, তোমাকে চাই আমার। এভাবে উস্কে দিয়ে সরে পড়লে মেনে নেব না। শায়লা ওষ্ঠ কামড়ে ধরল। নাছরবান্দা রেদানকে দেখলো মন দিয়ে। ছেলেটা জ্বরে টালমাটাল, কালো লোম আবৃত ফর্সা বুকের ওঠানামা বলে দিচ্ছে ওর উচাটান হৃদয়ের হাল। শায়লা ঢোক গেল। রেদান তুমুলভাবে আকর্ষণ করছে ওকে, কিন্তু অসুস্থ মানুষটার কাছাকাছি যাওয়া অনুচিত হবে। শায়লা মৃদুস্বরে ধমক দিল। কথা না শুনলে কিন্তু আর কখনোই কাছে যাব না। অসুস্থ, আপনি আগে সুস্থ হয়ে নিন, তারপর সব হবে। রেদানের চেহারার মরিয়া ভাব কিছুটা কমে আসলো। সে ঘোর লাগা স্বরে বলল, সত্যি তো? আমি সুস্থ হয়ে গেলে তুমি নিজ থেকে আমার কাছে আসবে? শায়লাকে কিছু সময়ের জন্য দ্বিধান্বিত দেখায়। মনের ভেতর তোলপাড় হচ্ছে, তবুও মাথা নেড়ে বলল, সত্যি। এবার শুয়ে পড়ুন প্লিজ। রেদান বাধ্য ছেলের মতো শুয়ে পড়ল। শায়লা এগিয়ে এসে ওর মাথার নিচে পলিথিন দিয়ে জলের বালতি এগিয়ে আনলো। মগ ভরে পানি নিয়ে ধীরে ধীরে মাথায় পানি ঢালতে শুরু করলো। মাথার চুলগুলো হাত দিয়ে ভিজিয়ে দিচ্ছে মোলায়েমভাবে। শুরুতে শীত লাগলেও আরামে চোখ বুজে এলো রেদানের। সে মাথায় থাকা শায়লার হাতের উপর হাত রেখে বিড়বিড় করলো, আরাম লাগছে শায়লা? এভাবেই থাকুন, কিছুক্ষণ পানি ঢালে জ্বর কমে যাবে। গায়ের উত্তাপ না হয় কমবে, কিন্তু মনের উত্তাপ কমায় কি করে শায়লা? আমার ভালোবাসা বোঝার ক্ষমতা কবে হবে তোমার? ক্ষণিকের জন্য শায়লার হাত থামে। মৃদুস্বরে বলল, ঘুমিয়ে পড়ুন, কথা বলবেন না আর। রেদান চুপ করে গেল। চোখ বুজে পড়ে থাকতে থাকতে কিছুক্ষণ পরে গভীর ঘুমে তলিয়ে গেল সে। টানা 15-20 মিনিট রেদানের মাথায় পানি ঢালে শায়লা। জ্বরের প্রকোপ কমে আসতেই তোয়ালে দিয়ে চুলগুলো মুছে দিল আলতো হাতে। রেদান গভীর ঘুমে আছে বলে ডাকলো না। অনেক কসরত করে বালিশ দিল মাথার নিচে। আর মাথার কাছে চেয়ার টেনে বসে রইল। বসে থেকেই একসময় ঘুমিয়ে গেল। খুব ভোরে কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙল শায়লার। এত সকালে কে এলো এই চিন্তায় লাফ দিয়ে উঠে দাঁড়ালো। রেদান তখনও ঘুমে বিভোর। চট করে ওর কপালে হাত দিয়ে জ্বর দেখলো। তাপমাত্রা কমেনি দেখা যাচ্ছে। ডাক্তার মানুষের জ্বর হলে কি ডাক্তার ডাকতে হয়? শায়লা ভেবে পেল না কি করবে। ওদিকে কলিং বেল বেজে যাচ্ছে সমানতালে। শায়লা গায়ের কাপড় ঠিক করে ছুটে এসে দরজা খুলে চমকে গেল। সামনে ওয়াহেদ আর জাকিয়া দাঁড়িয়ে আছে। শায়লা থতমত খেয়ে বলল, আপনারা? ওয়াহেদ বিচলিত হয়ে জবাব দিল, রাতে তুমি বললে রিদুর জ্বর এসেছে, তাই চলে এলাম। তুমি একা মানুষ, ওকে নিয়ে কি করবে ভেবে চিন্তা হচ্ছিল। আর তোমার শাশুড়ি মা তো ছেলের অসুস্থতার কথা শুনে মাথা নষ্ট করে দিয়েছে আমার। এখন কেমন আছে রিদু? জাকিয়া তো ভদ্রতার ধার ধারল না, সোজা ঘরে ঢুকে গেল। এ ঘর ও ঘর উকি দিয়ে রেদানকে পেতেই হামলে পড়ল। ঋতু, কেমন আছিস বাবা? মা চলে এসেছে দেখ। ঋতু, শুনেছিস? চোখ মেলে তাকা আব্বু। শায়লা আর ওয়াহেদ দরজায় দাঁড়িয়ে আছে। জাকিয়া রেদানের কপালে গালে গলায় হাত বুলিয়ে দিচ্ছে। ওয়াহেদকে দেখামাত্র অভিযোগ করল, ওর গা পুড়েছে জ্বরে, কি করব? ওয়াহেদ শায়লাকে দেখলো এক নজর, তারপর শান্ত গলায় জবাব দিল, জ্বরের ওষুধ দেওয়া ছাড়া আপাতত কিছু করার নেই। ভাইরাল ফিভার হলে 3 দিন থাকবে। 3 দিনের বেশি হলে তখন দেখা যাবে। শায়লা মামনি, খাবার আছে কোনো? ওকে ডেকে তুলে কিছু খাইয়ে ওষুধ দিয়ে দাও। শায়লা মাথা নেড়ে রান্নাঘরে গেল। ফ্রিজে ফ্রোজেন পরোটা আছে, সেটা বের করে ভেজে নিল। ডিম পোচ করলো কয়েকটা। একটা পরোটা ডিম পোচ নিয়ে রেদানের ঘরে গেল। তাকিয়ে দেখলো রেদান উঠে বসেছে ততক্ষণে।
বাবা মায়ের সাথে হালকা পাতলা আলাপ করছে। জাকিয়া শায়লার হাত থেকে প্লেট নিয়ে নিল। দাও আমাকে, ওকে খাইয়ে দিচ্ছি। তুমি ওষুধটা নিয়ে এসো। শায়লা ঘাড় কাত করে মেনে নিল। ওষুধের বক্স থেকে 2টো জ্বরের ওষুধ বের করে সামনে এসে দাঁড়ায়। রেদানের সাথে চোখাচোখি হলো। রেদান হাত বাড়িয়ে ওষুধ নিল। পানি দিয়ে ওষুধ গিলে নিয়ে আবার শুয়ে পড়ল। জাকিয়া হৈ হৈ করে উঠল। আরে না খেয়ে শুয়ে পড়লি যে? ঋতু অল্প করে খেয়ে নে বাবা। ভালো লাগছে না মা, ডিম খেয়েছি, ওতেই হবে। জাকিয়া ফোঁস করে উঠে শায়লাকে ডাকলো। ওই মেয়ে তোর জন্য একটু স্যুপ অথবা যাও ভাত বানাও। জ্বরের মধ্যে এইসব পরোটা খেয়ে ওর শরীর খারাপ হবে। ধমক খেয়ে শায়লার মুখটা ছোট হয়ে গেল। সে কথা না বাড়িয়ে মাথা দুলিয়ে চলে এলো রান্নাঘরে। ওয়াহেদ জাকিয়াকে ধমক দিল। এই মানে কি জাকিয়া? ওর একটা নাম আছে। তাছাড়া ওকে এভাবে হুকুম দিচ্ছ কেন? ও নিজেও অসুস্থ, সেটা ভুলে গেছো? জাকিয়ার ঠোঁট উল্টায়। অসুস্থ না ছাই, ওর জন্য করতে করতে ঋতুর আজ এই অবস্থা। আমার আদরের ছেলেটা যেই দিন থেকে বিয়ে করেছে সেই দিন থেকে ওর জীবন থেকে সুখ শান্তি চলে গেছে একদম। রেদান চুপচাপ মায়ের কথা শুনছিল। থাকতে না পেরে ধমকে উঠল। মা চুপ করবা তুমি, কি শুরু করেছো? ঋতু ঘুমাচ্ছে, ওকে ঘুমাতে দাও। এসো আমরা হাত মুখ ধুয়ে নাস্তা করি। জাকিয়া মানা করতে চেয়ে করল না। ওয়াহেদের দৃষ্টি কঠোর, তাই ঝামেলা না করে উঠে এলো। ওয়াহেদ ডাকলো। শায়লা মামুনি, আমরা একটু ফ্রেশ হব। এই ঘরে যান আঙ্কেল, রুমের সাথে লাগোয়া ওয়াশরুম আছে, আপনাদের ব্যাগপত্র ওখানেই রেখেছি। হাত মুখ ধুয়ে আসুন, নাস্তা রেডি আছে। ওয়াহেদ হেসে সায় দিল। রুমে ঢুকে বেশ চমকিত হলো দুজনেই। একটা মাঝারি সাইজের খাটের খাট, টেবিল আর আলমারি আছে এই রুমে। বড় কামরাটা স্বল্প আসবাবে বেশ খোলামোলা দেখাচ্ছে। জাকিয়া নিচের কাপড় নিয়ে ওয়াশরুম ঢুকলে ওয়াহেদ ঘুরে ঘুরে দেখলো রুমটা। বারান্দায় গেল। অনেকদিন ঢাকার মধ্যে থেকে এই পরিবেশ যেন স্বর্গ লাগছে। ওয়াহেদের মন ভালো হয়ে গেল। জাকিয়া বেরোতেই বলল, বাসাটা বেশ সুন্দর, কি বলো? কিন্তু ওরা এত সব কবে করলো? তুমি টাকা দিয়েছো? ওয়াহেদ জাকিয়াকে দেখে হেসে দিল। পাগল, ওদের দুজনকে এখনো চেনোনি তুমি। নিজেদের টাকায় করেছে নির্ঘাত। কিন্তু এসব করার কি দরকার ছিল? কদিন পরে চেষ্টা করে ঢাকায় ট্রান্সফার নিত। শুধু শুধু টাকা অপচয়। জাকিয়াকে কিছু বলা অর্থহীন ভেবে ওয়াহেদ কথা না বাড়িয়ে চলে গেল। কিছুক্ষণ পরে নাস্তা পর্ব শেষ করে চায়ে চুমুক দিতে দিতে শায়লাকে ডাকলো। রান্নাঘরে কি করছো তুমি? নাস্তা করেছো? কাজের জন্য কোনো হেল্পিং হ্যান্ড রাখোনি? হেল্পিং হ্যান্ড আছে আঙ্কেল, আর কিছুক্ষণ পরেই আসবে। ওনার জন্য খানিকটা যাও ভাত করছি, ওটা হয়ে গেলেই নাস্তা করব। তোমার শরীর সুস্থ এখন? হ্যাঁ। তোমাদের বাসাটা বেশ সুন্দর, খোলামেলা আছে। জি আঙ্কেল। এখনো আঙ্কেল? কবে ডাকবে বাবা শায়লা? শায়লার মুখ শুকিয়ে গেল। শুকনো গলায় বলল, এই ডাকটাতে আমার অ্যালার্জি আছে আঙ্কেল, চাইলেও ডাকতে পারবো না। তাছাড়া ডাকে কি আসে যায়? আপনাকে আমি মন থেকে শ্রদ্ধা করি। দাদাজানের পর কাউকে আপন ভাবলে সে আপনি। আমার ডাক নিয়ে কষ্ট পাবেন না প্লিজ। ওয়াহেদ দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, তোমার যা ভালো লাগে তাই ডেকো। আপনি একটু রেস্ট নিন আঙ্কেল, ভোর সকালে জার্নি করে এসেছেন। ওয়াহেদের হঠাৎ মনে পড়ল ড্রাইভারের কথা। নিজেদের গাড়ি নিয়ে এসেছেন, ড্রাইভারকে ভুলে গেলেন কি করে? শায়লা, হারুনকে সাথে নিয়ে এসেছি, ওর কথা তো ভুলেই গেছিলাম। ওনাকে নাস্তা দিয়েছি আঙ্কেল, আমাদের বাসার দারোয়ান ভাইয়ের ওখানে আছে আপাতত। ওয়াহেদ খুশি হলো। মেয়েটাকে যতটা বোকা দেখায় ততটা না, জ্ঞান বুদ্ধি আছে যথেষ্ট। ওয়াহেদ তৃপ্তি নিয়ে ঘুমোতে গেল। শায়লা একবারও ঘরে উকি দিল। জাকিয়া শুয়ে আছে রেদানের পাশে। রেদান পাশ ফিরে ঘুমিয়ে আছে। শায়লার একবার ইচ্ছে হলো রেদানের কপাল ছুঁয়ে দিতে, কিন্তু জাকিয়া থাকায় সেটা সম্ভব না। শায়লা দীর্ঘশ্বাস ফেলে ডাইনিং এ এসে বসলো। খেতে ইচ্ছে করছে না, তবুও জোর করে একটা পরোটা ডিম খেলো। চা গরম করে নিয়ে বসলো ডিভানে। আনমনা হয়ে চায়ে চুমুক দিচ্ছে। কিছুক্ষণ পরে দরজায় আওয়াজ। কাজের মেয়ে কমলা এসেছে। তাকে রান্নার কাজ বুঝিয়ে দিয়ে আবারও ডিভানে বসলো। জাকিয়াকে নিয়ে ভাবছে, সে কি ওই ঘরেই থাকবে? ভাবনাটা মাথায় আসতে অস্বস্তিতে মন ছেয়ে গেল। আই মে, তুমি এখানে শুয়ে আছো কেন? আচমকা শরীরে ধাক্কা পেয়ে ধরফড়িয়ে উঠে বসলো শায়লা। সামনে রেদনকে দাঁড়িয়ে থাকতে দেখে হতবিহ্বল হলো। রেদন মাথা নাড়ে। জ্বর বেড়েছে, খিদা লেগেছে, কিছু আছে খাওয়ার মতো? শায়লা উঠে দাঁড়াতে দাঁড়াতে জবাব দিল, বসুন এখানে, আপনার জন্য যাও ভাত রান্না করেছি, খাবেন। শালা এক বাটি জাউ ভাত এনে রাখলো। এই নিন, একটু মরিচ কেটে দিয়েছি, ঝাল ঝাল লাগবে খেতে।
রেদান বাটি হাতে নিতে নিতে আবারও জানতে চাইল। এখানে শুয়েছিলে কেন? এমনিতেই